3G তে হ্যাঁ নিব। রূপক তুমি একটা কাজ করো, তুমি একটা টেক্সট করে রাখো তোমাদের যে ব্যাচে সিআই ব্যাচে যে রাস্তা মানে আজকে তোমাদের ক্লাসটা 3:30 তে স্টার্ট হবে। হ্যাঁ, যে স্যারের সাথে কথা হয়েছিল 3:30 তে, কারণ আমি এর আগে পসিবলি এসে পৌঁছাতে পারবো না, কারণ রাস্তার অবস্থা অনেক খারাপ ছিল। ওকে, হ্যাঁ, রাখো। তাহলে তুমি তোমার এমসিকিউ গুলো দেখে যাবে। এমসিকিউ তো দুইটা দেখে নেন। আচ্ছা, new buildings in earthquake zones are often designed to be earthquake resistant. আমি সাউন্ড পিচ দিয়ে লেখা আছে এই পাশে টেনে আনো সামনের দিকে। আচ্ছা, these are the following will be the most important property of earthquake used research methods. Following most important property. এটা তোমার আসবে হচ্ছে ডাক্টিলিটিটা। এটা হচ্ছে ডাক্টিলিটি, এটা মানে বোঝাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে এখানে। এর কারণ হচ্ছে এটাই হচ্ছে সমস্যা স্ট্রেন্থ ম্যাথমেটিক্সের কোশ্চেন, এইরকমই কোশ্চেন হবে। মানে তুমি মানে খুঁজেও পাবে যে মার্কস স্কিমে তো পেয়েছে ডাক্টিলিটি, কিন্তু মানে যার এক্সপ্লেনেশন পাওয়া যায় না। এর কারণ সেটা বলি, সেটা হচ্ছে আগে যে বিল্ডিং গুলো বা যে আমরা যে এখন আর্থকুয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং গুলো বানাই, বা দেখো পুরনো আমলের বিল্ডিং গুলো আর্থকুয়েকে ভাঙে না, নতুন গুলো ভেঙে পড়ে যায়। সেই ফোর্ট গুলা দেখো কত আগে বানানো। ব্রিটেল এখন ওখানে যে বিম গুলো স্টিলের বিম ইউজ করা হচ্ছে, এখানে কোন ম্যাটেরিয়াল যখন তোমার ডিফর্মেশন, এখানে মূলত শুধু ডাক্তারি না, মানে প্লাস্টিক ডিফর্মেশন এর ব্যাপার। কারণ তোমার এনার্জি ট্রান্সফার হয় কোন ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে, এনার্জি ট্রান্সফার হতে পারে ওয়েভ যখন ট্রান্সফার হয়। খেয়াল করো, এয়ারের ভিতর দিয়ে ওয়েভ ট্রান্সফার হচ্ছে, বা কোন একটা ধরো ম্যাটেরিয়াল, ধরো সাউন্ডের কথা চিন্তা করো, একটা ওয়্যার সলিড দিয়ে ট্রান্সফার হচ্ছে, তাহলে কম্প্রেশন রিঅ্যাকশন তৈরি হচ্ছে না? কারণ ইকুইলিব্রিয়ামের রেসপেক্টে মলিকিউলগুলো কি হচ্ছে, মুভ করছে। এটা হচ্ছে ম্যাটেরিয়ালের ইলাস্টিসিটি থাকার কারণে, ম্যাটেরিয়ালের ইলাস্টিসিটি থাকার কারণে। এখন যদি ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যায়, মানে ওয়েভ যাওয়ার সময় এনার্জি সে প্লাস্টিক ডিফর্মেশন ইউজ আপ করে ফেলতে পারে, তাহলে তো সে ট্রান্সফার করছে না বিল্ডিং এর মধ্যে, বা ড্যামেজ করে যাচ্ছে, কাইনেটিক এনার্জিটা কমে যাচ্ছে, ডিসিপেট হয়ে যাচ্ছে, কারণ এখানে হিট ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে প্লাস্টিক ডিফর্মেশনের সময়। দ্যাটস ওয়াই হচ্ছে ডাক্টিলিটি কি প্লাস্টিক ডিফর্মেশন, কারণ তুমি কুল ডাউন করছো, করার পর যেমন হচ্ছে তেমনই থাকছে, তাহলে প্লাস্টিক ডিফর্মেশন। তো প্লাস্টিক ডিফর্মেশনের কারণে তখন হচ্ছে এনার্জিটা তখন ট্রান্সফার হবে না। না হলে কি হবে, ওই তার মধ্যে ইলাস্টিক যদি হতো, তার মানে স্টোর থাকলে সেটা আবার কাইনেটিক হিসেবে ট্রান্সফার হতো। এটা হচ্ছে এই জন্য ডাক্টিলিটি। On the table that correctly matches the property of a material to the type of deformation it can experience. আচ্ছা, correctly matches। আচ্ছা, brittle এ তোমার হচ্ছে কোনো ডিফর্মেশনই হয় না, ইলাস্টিকও হয় না, হলো নেগলিজিবল, নো ধরতে পারো। brittle এ তো তোমার হচ্ছে malleable, তোমার হচ্ছে যে ম্যাটেরিয়াল গুলা তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে আচ্ছা লিটল প্লাস্টিক ডিফর্মেশন। ব্রিটল ম্যাটেরিয়ালে তোমার হচ্ছে মানে ইলাস্টিক ডিফর্মেশন অনেক অল্প, মানে ব্রিটল যারা জানো রিসেন্টলি যেটা গ্লাস কি তোমার হচ্ছে ইলাস্টিক ডিফর্মেশন হয় না, নেগলিজিবল, নেগলিজিবল। আর প্লাস্টিক ডিফর্মেশন হয় না। প্লাস্টিক ডিফর্মেশন যদি হতো, ভাঙতে গেলে যে প্লাস্টিকের মধ্যে বাঁকা দেওয়া হয়েছে, এরকম হয় ফ্র্যাজাইল ম্যাটেরিয়াল যেগুলো আছে। যেমন আমি তোমাকে বলি, আচ্ছা এখন আর জিনিস নষ্ট করতে হবে,
এটা ধরো প্লাস্টিক, আমি এটাকে ভাঙতে যাই কোনো রকম, সাইনটা আমার গায়ে আসবে। আচ্ছা না এখন তো যাবে না। ধরো ফর এক্সাম্পল যদি আমি ভাঙতাম, ভাঙলে কি হতো, এই জায়গাটা বেন্ডই থাকতো না, মানে কি প্লাস্টিক ডিফর্মেশন। এটা কি ব্রিটেল না, যেটা গ্লাসের একটা রড হতো যদি ভাঙতাম ঠাস। এরকম বাঁকা হতো, না, তার মানে প্লাস্টিক ডিফর্মেশন কোনোদিন হয় না। ব্রিটেল ম্যাটেরিয়াল সিরামিক কিন্তু একটা হচ্ছে কোয়ার্টজ, তোমার হচ্ছে যারা আছে সিরামিক কোয়ার্টজ, স্যার একটা প্লেটই নেন, প্লেটটাই যখন ভেঙে ফেলি আমরা তখন তখন এই জন্য আরেকটা মজার বিষয় হচ্ছে যেহেতু এদের ভাঙার সময় প্লাস্টিক ডিফর্মেশন হয় না বা কোনো সময়ই হয় না প্লাস্টিক ডিফর্মেশন, একটা ভেঙে গেলে আবার জোড়া লাগালে ঠিক আগের মতো মনে হয়, এটাকে ভেঙে ফেলে জোড়া লাগালে জীবন আগের মতো হবে না। হ্যাঁ আমি তো সবই বলে দিই কিন্তু তোমরা সেই রিলেট করো না। সেই রিলেট করে থেকে কোশ্চেনটা আসলো। আচ্ছা এখন আমরা যেটা বলছিলাম, তাহলে এই যে অরবিটাল, তাহলে যেটা আনাফকে আমরা খুঁজে বের করি, হ্যাঁ এখন তাহলে আনাফকে খোঁজার জন্য আমরা ফার্স্ট কোথায় গেলাম, আর্থে গেলাম, অ্যাটমে আসলাম, তারপরে হচ্ছে তাকে খুঁজে পাওয়ার প্রবাবল জায়গা কোনটা, একটা কন্টিনেন্ট কন্টিনেন্ট, সমুদ্র তাকে খুঁজতে যাবেন না, মানুষের ট্রায়াঙ্গেলে খুঁজতে যাবেন না, ঠিক না, এক একটা কন্টিনেন্টে যেতে পারে, একটা কন্টিনেন্ট মানে এক একটা শেল। এবার যদি এমন হয় তাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি তুমি আরেকটু বাড়াতে চাও, আরো তাড়াতাড়ি খুঁজে পেতে চাও, তাহলে কি করতে হবে, সে কোন কান্ট্রিতে আছে, একটা কন্টিনেন্টের মধ্যে আবার কি যে সাব ডিভিশন গুলো একটা কান্ট্রি, পরের কান্ট্রি ধরো বাংলাদেশে আসলো, তাহলে বাংলাদেশে আসা মানে আনাফকে র্যান্ডমলি খুঁজে পাওয়ার থেকে ডিরেক্টলি বাংলাদেশে আসলে খুঁজে পাওয়ার পসিবিলিটি বা প্রবাবিলিটি আরেকটু বাড়তো। এরপরে এখন তুমি সারা বাংলাদেশ খুঁজবে, যদি এখন তোমাকে বলা না ঢাকা গেলে খুঁজে পাওয়া যাবে একটা সিটি অরবিটাল, তাহলে অরবিটালটা হচ্ছে কি, তাহলে এই জন্য আমরা অরবিটালের ডেফিনিশনটা কি জানেন, ম্যাক্সিমাম প্রবাবল স্পেস অথবা ভলিউম অফ স্পেস where an electron could be formed, সবচেয়ে স্পেসিফিক। হ্যাঁ সবচেয়ে বেশি স্পেসিফিক। তাহলে একটা অরবিটাল কি, ম্যাক্সিমাম প্রবাবল রিজিয়ন অফ স্পেস where an electron could be formed, ক্লিয়ার। তাহলে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এবার তোমার এগুলা এই অরবিটাল গুলার আবার যে যেটা আমি এটা কি বলছি বাবা, অরবিটাল মানে কি একটা পসিবল স্পেস, ম্যাক্সিমাম অফ স্পেস ভলিউম যেখানে এটা পাওয়া যেতে পারে, তাহলে এই ভলিউমটাকে কোয়ান্টাম ফিজিক্সে ক্যালকুলেট করা হয়েছে, ভলিউমটাকে কোয়ান্টাম ফিজিক্সে ক্যালকুলেট করা হয়েছে এবং এই অরবিটাল গুলোর শেপ গুলো আপনাকে জানতে হবে অ্যাট লিস্ট এস আর পি এর, বাকিগুলো না জানলেও চলবে কিন্তু তুমি ড্র করা শিখতে পারো। তো এস অরবিটাল যেটা মনে রাখবেন, আমি এস অরবিটালও বলছি আবার এস সাবশেলও বলবো, কারণ কি এস সাবশেল একটাই অরবিটাল, এইজন্য আমরা নাম দেওয়া হয়। তাহলে এখানে আমি যেটা বলছি সেটা তোমার এস অরবিটালের শেপটা হচ্ছে স্ফেরিক্যাল, এস অরবিটালের শেপটা কি স্ফেরিক্যাল। তাহলে এবার আছে পি অরবিটাল, পি অরবিটালের শেপটা হচ্ছে ডাম্বেল শেপ, ডাম্বেল শেপ। এখন বলতে পি অরবিটাল কয়টা, তিনটা, তাহলে px py pz, তাহলে খেয়াল করো আমি যদি নেই এটার নাম x, এটা y, এটা z, তাহলে এই দেখো এটা কি বাবা, ডাম্বেলের মতো দিকটাকে ছড়ানো, এটা হচ্ছে তোমার px অরবিটাল, x এর থেকে যেতে এসেছে, তারপরে তুমি y x z, এটা হচ্ছে তোমার py অরবিটাল, Z, এটা হচ্ছে pz অরবিটাল। এখন আমি যদি মনে করা হচ্ছে p সাবশেলের শেপ ড্র করি, খেয়াল করো p সাবশেল এগুলো অরবিটাল ছিল, তার মানে p সাবশেল মানে তিনটা অরবিটালের কম্বিনেশন x y z, সবকটা একসাথে থাকবে, হ্যাঁ এটা সাবশেল তিনটা অরবিটাল থাকে, এটা p, এটা হচ্ছে সিম্পলি p সাবশেল, আর এগুলো হচ্ছে কি অরবিটাল গুলো। ওকে স্যার অ্যারো দিয়ে যে একটা একটা দেখায় ওটা কিভাবে হয়েছে, মাঝে অ্যারো মানে বক্সের মধ্যে ছোট ছোট অ্যারো দিয়ে আছে,
স্টেপ বাই স্টেপ আসে। আমি কিন্তু সামনে শেষ করে ফেলতেছি। না, আমি এই স্টেপ বাই স্টেপ আসছে তোমার, যাতে করে কারণ আমি যদি বলতাম শুধু এসপিডিএফ কনফিগারেশনই শেখাবো শুধু এইটাই, তাহলে আমার শুধু হাফ এন আওয়ার লাগতো, শুধু হাফ এন আওয়ার লাগতো। কিন্তু তোমার আমি পুরো অ্যাটমিক স্ট্রাকচারটাই পড়িয়ে দিচ্ছি তোমাদের, এটাই ভালো হয়েছে। যার কারণে তোমরা ওই পুরো ব্লক আয়োজন করবেন সবকিছু যাতে ইজিলি নিতে পারো। তাহলে এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে তোমার, তাহলে এখন আমরা যেটা শিখলাম, এবার এখান থেকে ধরো আমাদের তারপরে যেটা করবেন আপনারা নোটসটা অনেক ডিটেইল লিখেছি এখানে পুরো, যে তোমাদের যে অ্যাটমিক এনার্জি লেভেল পর্যন্ত এগুলো যা আছে তোমার যে লাইট রিলিজ হয়, এটা পুরো নোটটা পুরোটা পড়ে তারপর আপনারা বুকে যাবেন। বুকে দেখবে 2-3 পেজ, বেশি নাই। নোটসটা পুরোটা পড়বেন, তারপর হচ্ছে বই পড়বেন, তারপরে জর্জ স্পেসার পড়বেন অ্যাটমিক স্ট্রাকচার। তাহলে এখানে খেয়াল করো, আপাতত আমাদের এখানে যে জিনিসটা লাগলো, আমরা শেল কি সেটা তো বুঝতে পেরেছেন, সাবশেল কি সেটা বুঝতে পেরেছেন, অরবিটালস কি সেটা বুঝতে পেরেছেন। এখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশনে যাব। ইলেকট্রনিক কনফিগারেশন যাওয়ার জন্য আমাদের মূলত যে জিনিসগুলো জানা লাগবে সেটা রেখে বাকি জিনিসগুলো আমি বুঝি। তাহলে সাবশেলগুলোর শেপগুলো তো বুঝতে পারছেন। তাহলে এগুলো কি একটা স্ফিয়ার। তো আরেকটা মজার বিষয় হচ্ছে, ধরো মনে করো আমি তো বলি এটা নিউক্লিয়াস, ধরো এটা হচ্ছে 1s, মানে ফার্স্ট শেলের s সাবশেল, ফার্স্ট শেলের s সাবশেল। এরপরে তো p থাকবে, মানে ফার্স্ট শেল না থাকে। এরপরে দেখেন যে এটা আরেকটা স্ফিয়ার, ভালো করে খেয়াল করুন, দেখ আরেকটা স্ফিয়ার, একটা ভলিউম। এটা হচ্ছে কি বাবা, এটা হচ্ছে 1s, এটা হচ্ছে সেকেন্ড শেলের s সাবশেল। তো সবগুলো s তো মনে করছে, কারণ এখন সেকেন্ড শেলের s তো ফার্স্ট শেলের ভিতরে থাকবে না, সেকেন্ড শেলেই থাকবে। তারপরে আমরা যদি আরো উপরে যাও, এই যেটা হচ্ছে কি, এটা হচ্ছে 3s, থার্ড শেলের s সাবশেল। সবগুলো কি স্ফিয়ারই, এরকম প্রত্যেকটা সাবশেল শেলের তো সাবশেল আছে। তাহলে এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা আমরা জানি, ইলেকট্রনিক কনফিগারেশন। করলে পিক্সেল ফেটা যায়। আচ্ছা, এবার আসো প্রিন্সিপাল কোয়ান্টাম শেল। তাহলে n equals to 1 মানে কি, এটা ফার্স্ট শেল, দেখি ফার্স্ট শেল। তাহলে এটা হচ্ছে ফার্স্ট শেল। ফার্স্ট শেলে মনে রাখতে কোন শেলে কয়টা সাবশেল সেটা আমাকে জানতে হবে। ফার্স্ট শেলে একটাই সাবশেল, সেটা হচ্ছে s। n equals to 2 মানে কি, সেকেন্ড প্রিন্সিপাল কোয়ান্টাম শেল। এখানে দুইটা সাবশেল আছে, s আর হচ্ছে p। n equals to 3 থার্ড শেল, তার সাথে তিনটা সাবশেল আছে, s p আর হচ্ছে d। n equals to 4 চারটা সাবশেল আছে, s p d f। n equals to 5 এখানে আছে s p d f g। তো এরকম করে যাচ্ছে, বাড়ছে। জি এর পরে আরো কিছু আছে স্যার। এখন আমাদের জি পর্যন্ত হয়ে যায় আসলে, কারণ আমরা তো এই তোমার 92 এত পর্যন্ত সাধারণত যেতে চাই না, সর্বোচ্চ তোমার 30 পর্যন্ত চাই, 6 পর্যন্ত চাই সর্বোচ্চ। আচ্ছা স্যার আমার গট ডিসকানেক্টেড, শুধু আমার ফোনের চার্জটা নষ্ট করার দরকার নেই, বন্ধ হয়ে গেলে
50 খবর আছে পরেরটা পরে দেখা যাবে, ওরা কমপ্লিট করলে করবে, তোমাদেরটা শেষ করে দিবে। তিনটা ক্লাস ছিল, টেক্সট করে দিবে। আপনি তো বলে দিলেন 3:30টায়। এটা টেক্সট করে রাখি, 3:30টায় পারবো না, তারপরে মনে হচ্ছে পারবো না। নাইট ভার্সন টেক্সট করেছে আমি। এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে কেন কোন ছেলে পাঠা। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখো, ফার্স্ট শেলও এস আছে, সেকেন্ড শেলও এস আছে, থার্ড শেলও এস আছে। সকলেতে এস আছে। ঝামেলা তো এখানে হয়ে গেল, আমি শুধু এস যে লিখবো কোন শেলের এস সেটা তো বোঝা লাগবে। এই জন্য কি করতে হবে, এই জন্য মনে করা হচ্ছে দেখো যে বিভিন্ন দেশের ফুটবলারদের বা ক্রিকেটারদের জার্সিতে নাম্বার থাকে, 9 নাম্বার 10 নাম্বার, শুধু সেই নাম্বার 10 নাম্বার তো আর্জেন্টিনার 10 নাম্বার আছে, ব্রাজিলের 10 নাম্বার আছে, এর 10 নাম্বার আছে। এই জন্য কি করা হয়, কান্ট্রির একটা লোগো থাকে, ফ্ল্যাগ থাকে, আর্জেন্টিনা আমরা নাম ওটার সাথে। এখানে এটা কোন শেলের এস সাবশেল বা পি সাবশেল সেটা বোঝার জন্য দেখো এই যে আমরা জানি ফার্স্ট শেলের যে এস সাবশেল হয় 1s, সেকেন্ড শেল যেহেতু 2s 2p, থার্ড শেল 3s 3p 3d, 4s 4p 4d 4f, 5s 5p 5d 5 এরকম করে যাচ্ছে। তার মানে এখানে জিনিসটা কি বোঝালো, দিস ইজ দ্য electron number 3s মানে তিনটা s না, থার্ড শেলের s সাবশেল। 3p মানে তিনটা p না, থার্ড 3 নম্বর p মানে থার্ড শেলের p। থার্ড ক্লিয়ার, থার্ড শেলের p সাবশেল। কারণ আমরা লিখবো দিলে কনফিউশন তখন এই জিনিসগুলো আসবে। ক্লিয়ার? জি। আচ্ছা, এবার আসেন আমরা যেটা বলবো যে পরের ইয়েতে 1 orbital can hold a mass of 2 electrons. তাহলে সেই অনুযায়ী আমি যদি মনে করা হচ্ছে যদি সাজাই তাহলে সাবশেল number of orbitals maximum number of মানে অতগুলাই থাকার কথা না, ম্যাক্সিমাম থাকতে পারে, maximum number of electrons। তাহলে এখানে দেখো s সাবশেল অরবিটাল কয়টা, দুইটা, একটা আছে অরবিটাল s অরবিটাল। তাহলে ইলেকট্রন কয়টা থাকতে পারে, ম্যাক্স দুইটা। p সাবশেল তিনটা অরবিটাল, ম্যাক্সিমাম তাহলে 6টা লেখা থাকতে পারে। d সাবশেল 5টা অরবিটাল, ম্যাক্সিমাম 10টা থাকতে পারে। f সাবশেল 7টা অরবিটাল, ম্যাক্সিমাম 14টা থাকতে পারে। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন, ম্যাক্সিমাম থাকতে পারে। আচ্ছা, এবার আসা যাচ্ছে আমরা প্রিন্সিপালে ফিরে আসি যে ইলেকট্রন স্কেলিং আপ লেখার ক্ষেত্রে, ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে ফার্স্ট কোশ্চেন আমাদের লাগবে আফবাউ প্রিন্সিপাল। তারপরে এটা লাগবে তোমার হচ্ছে হোমস প্রিন্সিপাল। তারপরে এটা লাগবে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। আচ্ছা, আলফা প্রিন্সিপালটা তোমরা শিখেছো, জানি না হয়তো, হ্যাঁ শিখেছো, কিন্তু আমরা শুধুমাত্র ইন টার্মস অফ প্রিন্সিপাল শেল শিখেছি, সাবশেল অরবিটাল শিখি নাই। আলফা প্রিন্সিপালটাকে আমরা বলে শিখেছি যে আগে লোয়ার এনার্জি লেভেলগুলোকে ফিল আপ করে তারপরে হায়ার লেভেলে যেতে হবে, এটাই হচ্ছে আলফা প্রিন্সিপাল।
যে যার এনার্জি যত কম, যেই সেল এনার্জি যত কম, সেটাকে আগে ফিল আপ করে থাকলে হায়ার লেভেলে যেতে হবে। হসপিটালে ইমার্জেন্সি চিকিৎসার মধ্যে যেই মানুষের বেঁচে থাকার সম্ভাবনা মানে বা যত টাইম কম মনে হচ্ছে, সবচেয়ে ইমার্জেন্সি আছে, তাকে আগে ট্রিটমেন্ট করো। ঠিক আছে, তুমি হয়তোবা কোন একটা ছোটখাটো রোগ নিয়ে গেছো, তোমার বলে যে আপনি বসেন, যার ইমার্জেন্সি যত বেশি। এরকম আউটবাউ প্রিন্সিপালটা হচ্ছে যেই সেলের এনার্জি যত বেশি, খেয়াল করো, ভালো করে খেয়াল করো, যেই সেলের এনার্জি যত বেশি সেটার পরে, তার মানে যেই সেলের এনার্জি যত কম, যেই সেলের এনার্জি যত কম, সেটাকে আগে ফিল আপ করে থাকলে তারপরে সেলে যাবো। ভালো করে চিন্তা করো, তারপর সেলে যাবো। আচ্ছা, এই জন্য আমরা কি করি, ইলেকট্রিক কনফিগারেশন যখন করেছি, তো সোডিয়ামের ফার্স্ট সেলে ফিল আপ করে তারপরে সেকেন্ড সেলে গিয়েছি, সেকেন্ড সেলে ফিল আপ করে থাকলে তারপরে থার্ড সেলে গিয়েছি। যদি এটা ফিল আপ করে না থাকলে যেতাম না, নিয়মের ক্ষেত্রে যাইনি, ঠিক না? আর সেকেন্ড সেল ফিল আপ না করলে থার্ড সেলে যাবো না। এইটাই হচ্ছে কথা, যে লোয়ার এনার্জি লেভেলগুলোকে আগে ফিল আপ করে সাকসেসফুলি হাই এনার্জি লেভেলে যেতে হবে। এবার এটা যে মেইন এনার্জি লেভেল বা প্রিন্সিপাল কোয়ান্টাম সেলের কথা আমরা বলছি, ঠিক আছে? আচ্ছা, এমন তো প্রিন্সিপাল কোয়ান্টাম সেল আছে এখানে অনেকগুলো সাবশেল আছে, অনেকগুলো কি আছে, সাবশেল আছে। তখন একটা কোয়ান্টাম সেলের মধ্যে যদি কয়েকটা সাবশেল থাকে, তখন আমরা কিন্তু আবার চিন্তা করতে হবে কোনটা আগে দিব, এস আগে দিব না পি আগে দিব, ডি আগে দিব। সেই ক্ষেত্রে একই নিয়ম, ওই কোয়ান্টাম সেলের মধ্যে যে সাবশেলগুলো প্রেজেন্ট আছে, সেই সাবশেলগুলোর মধ্যে যার এনার্জি কম তাকে আগে ফিল আপ করো, এবং সেখানে সাবশেলের এনার্জি অফ সাবশেলস, তাহলে এস পি ডি এফ, তার মানে এস এর থেকে পি এর এনার্জি বেশি, পি এর থেকে ডি এর বেশি, ডি এর থেকে এফ এর বেশি। তাহলে আপনি কোন একটা সাবশেল, আপনি থার্ড ইলেকট্রন আছে, ফার্স্ট সেকেন্ড শেল সাবশেলটা ফিল আপ করার পর থার্ড শেলে গেলেন, বা সিম্পলি হচ্ছে চিন্তা করেন, তুমি প্রথমে ফার্স্ট শেলের মধ্যে আপনি এস কে ফিল আপ করেন, আর তো কিছু নাই, তাহলে সেকে 1s ফিল আপ করবেন। 1s ফিল আপ করার পর, 1s ফিল আপ করার পর ফার্স্ট শেলে কা আসে, এবার আমি সেকেন্ড শেলে এন্টার করব। তো সেকেন্ড শেলে এন্টার করলে সেকেন্ড শেলে 2s 2p, মানে s ও আছে p ও আছে, তাহলে সেখানে আমার আগে কোনটাকে ফিল আপ করতে হবে, s 2s, মানে সেকেন্ড শেলে s ফিল আপ করে থাকলে তারপরে আমি p তে যাব। তারপরে এটা ফিল আপ করার পর আমি যাব কোথায়, থার্ড শেল। থার্ড শেলে গেলে তখন 3s ফিল আপ করে থাকলে 3p তে, তারপরে থাকলে 3p তে। সিরিয়ালটাকে বুঝতে পেরেছেন? ক্লিয়ার জিনিসটা? তাহলে ওইভাবে লিখি, তাহলে আমার কিভাবে লেখা উচিত? তাহলে লেখা উচিত তোমার হচ্ছে ফার্স্টে 1s 2s 2p 3s 3p 3d 4s, তারপর হচ্ছে কি লেখা উচিত, 4p 4d 4f, তারপর 5s 5p 5d 5f